আপনাদের যেই মানে মেলামেশা বা আপনাদের যে ধরনের কথোপকথন, সেটা কি বিয়ে করার প্রয়োজন ছিল, নাকি শুধু মার এই কথাটার কারণে এই সিদ্ধান্তটা নিতে হলো? ভাইয়া মারা তো আমি বকা দিয়ে অনেক কিছুই বলেন। না ভাইয়া, আমি 8-10টা মেয়েদের মতো ঘোরাঘুরি ছেলেদের সাথে করি, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না। ইনফ্যাক্ট আমার বা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এরকম একটা প্রশ্ন করতেই চাই যে আসলে সম্পর্কটা যেদিকে যাচ্ছিল সেখানে আসলে বিয়েটা অপরিহার্য হয়ে পড়ছিল, এরকম কোনো ব্যাপার ছিল কিনা? বিয়েটা অপরিহার্য না, না না, আমার কাছে মনে হয়েছিল না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার, তো দ্যাট ইজ কল বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, তো এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি, আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নর্মাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, আম জনতা যারা আছি, তারা এটা ধরেই নি যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে, তারা সিনেমার নায়িকা। আমি বলি ভাই, এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কারণ আমার 12 বছর লাইফে কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে, ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে, এটা আমার অনেক বেশি প্রাউড লাগে যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পরছি। ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন, এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট নায়িকা হয়ে। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাজব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক, প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক, প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরও ঢাকা থাকুক, প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। তো আমি সেই নায়িকা হতে চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না, তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট, আবরণটা আমি, হ্যাঁ। তো আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমার তো দুটো সিনেমা, দ্যাট মিনস প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি, তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। দ্যাটস হোয়াই আই কল দ্যাটস কল বিয়ে। আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি, বিয়ে মানে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই, এবং সেটা সামাজিকতা এইরকম। কিন্তু আপনাদের বিয়েটা তাহলে কি পারপাসে ছিল আলটিমেটলি? হ্যাঁ, আপনি আই নো যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না, এবং সেটা সাকিবও কখনো দেখায়নি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ, সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা, বিয়ে কেন? সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক, সে কাজ করবে। এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি, তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি, এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি, এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাকে প্রপার হ্যাঁ, পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে। আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি, যে 2-3 বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে, তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো আসলে বিভিন্নভাবে বলা যায়, তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকে জিনিসটা হওয়া উচিত। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটাকে কীভাবে, কী হলো, পারপাসটা সার্ভ হলো কি, জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো, সেটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন, যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন, তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো? এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের এরকম? যেটা হয়েছিল, আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা হতো আমাদের পরিবার, ওদের পরিবার, আমাদের বাড়িতে আসা যাওয়া হতো, ফেস্টিভগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা, এটা হতো। হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে, বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে, এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে, অলরেডি প্রায় 7-8টা সিনেমা ছিল। আলটিমেটলি আমরা
দেশ বলতে পারি, বিকজ সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। তো কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায় কাছের মানুষ, এক কান দুই কান করতে করতে, কিন্তু আমরা অস্বীকার করতাম। যে বিনোদন সাংবাদিকতা, আমাদের দেশের যে বিনোদন সাংবাদিকতা, তারা তো এই ধরনের একটা খবর করার জন্য মানে মুখিয়ে থাকেন, আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কিভাবে হলো আসলে? আমি যে একটা কথাই বললাম, আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিংয়ে দেশের বাইরে অনেকবার গিয়েছি, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয়, আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না, আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা, এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না। অ্যাজ এ কোয়ার্টিস্ট সে আমার সিনিয়র, আমি কোয়ার্টিস্ট জুনিয়র, এই যে ব্যাপারটা এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই, বিকজ সে সিনিয়র, তার একটা প্রেফারেন্স আলাদা একদম। এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো, একজন আমি ওয়াইফ যেটা হয়, তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে। এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই, ঠিক আছে, তার ড্রেস আমারই হয়তো সিনেমার সাথে শুটিং। নো আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম, তার বাবা মা, আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম। ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায়, এত ডেনসিটি পপুলেশন আমাদের? ভাইয়া আমি একটা কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সব কিছু বের হয়ে যাবে? নো, বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো অর্থেই বলেছি। না না, তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইজ ট্রু। না, কেন বলছি, যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না, আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে। তো এটা তো আমাদের না, একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময়, কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন, আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের 4-5টা হয়তো বা ড্রাইভার ছিল, বা যে বাসায় আমি 9টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল, বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা, এবং এমব্রেস থেকে বলার কথা আদৌ আমরা স্বীকার করে তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস ওয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে। হোয়াট এভার ইট ইজ, বোথ আপনারা দুজনে এটা খুব ভালোভাবে মেনটেন করেছেন হাইড অ্যান্ড সিকের জায়গাটাতে, এটা কোনো সন্দেহ নেই। কজ আপনি ফ্ল্যাশ আউট না করলে হয়তো আমরা এটা আরও অন্যভাবে জানতাম, আরও পরে হয়তো বা জানতাম। তো 8 বছরের সংসার, 9 বছরের সংসার, আমি 1 বছর কম বলে ফেলেছি, অত্যন্ত দুঃখিত। 9 বছরের সংসার এবং সংসার যুদ্ধ যাই বলি না কেন। সো হ্যাপি মোমেন্টস নিশ্চয়ই আছে, আনহ্যাপি মোমেন্টসও আছে, 8-10টা সংসারের মতো। আমি অবশ্যই সাকিবকে মূল্যায়ন করতে বলবো না, আমি আপনার পার্সোনাল লাইফের লেসনগুলোই জানতে চাই। একটা যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, সেখানে আপনি যে ধরনের কথা বলেছেন যে আপনি একেবারে বাধ্য হয়ে আজকে মিডিয়া ফেস করছেন। বেবিটার ক্ষেত্রেও এই ধরনের কথাই ছিল যে আরও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার পরে যাতে করে আমার লাইফে এরকম আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমাকেই এই বেবিটা ক্যারি করতে হয়েছে, এই ধরনের ইন্টারভিউ আপনি দিয়েছেন। সেই রকম জায়গায় তো হঠাৎ করে আসে না, একদিনে তো আসে না। আপনি কি বুঝতে পারছিলেন যে 2-4 বছর সংসার যাওয়ার পরে যে কোনো একটা কিছু আমার জন্য ওয়েট করতেছে যেটা আমাকে খুব নির্মমভাবে ফেস করতে হবে? শাকিব হচ্ছে ভেরি প্রফেশনাল, জাস্ট ট্রু। সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে, ক্যারিয়ারকে। কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না, মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে। একজন শাকিব খান একটা সেটে বসে আছে, তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি, তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। তো এই ধরনের ট্র্যাজেডি তার ভিতরে ছিল, এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়েই দেখাবো। তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া, একটা বিস্কিটের দাম কত, 10 থেকে 15 টাকা, সেটাও তাকে কখনো অফার করা হয়নি। তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে, আজকে সে সাকসেস। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে সরি, আমি প্রশ্নটা যেটা ছিল যে
মানে এরকম একটা ঝড়ের পূর্বাভাস বলি না আমরা। তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল, সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে, যেহেতু আমাদের সফল সিনেমা। এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে, তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল। এবং আমি সাকিব বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল, এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই, সবই প্লাস ছিল। সে চায়নি পজিটিভ ওয়েতে যে এই মুহূর্তে হোক, কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি, বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে, বিকজ বেলা শেষে আমি একজন মানুষ, আজকে কাজ করছি, আফটার 5 ইয়ার্স পরে কিন্তু আমি কাজ করতে পারবো না। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি, বিকজ আমার বিগত 3টে অ্যাক্সিডেন্ট ছিল। 4th অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে। তার জন্য আমি আর রিস্ক নিইনি। আমি এখানে বেশ কিছু মিথ্যে কথা বলেছিলাম, যেটা ওই মুহূর্তে সে জানতো না, পরে তো সে জেনেছে। ও তার মানে সাকিবের কাছে গোপন ছিল ইনিশিয়াল স্টেজে? নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল। কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি। হয়তো সে বলতো না না পারবা বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তো আমি আর তাকে সেটাই না জানিয়ে আমি বলেছি কোনোভাবেই ডিস্ট্রয় করা সম্ভব না, এটা ডিস্ট্রয় করলে আমি মারা যাবো। এটা তাকে আমি প্রেজেন্স করেছিলাম, মিথ্যে কথা বলেছিলাম। বিকজ এই তার রিপ্লাই তো দুটো ছিল, তার মধ্যে তো একটা ঘটেই গেছে না। কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা তুমি নিলে, আপনি যেখানে বলছেন যে আমার জীবন হচ্ছে হলো বাজি, না 2 অপশন ছিল না। তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল একটা সময়। 2 অপশন, হয় বেবি, আদারওয়াইজ ইউ ওয়ান্ট টু ডিভোর্স। তো আমি ওকে ফাইন ডিভোর্স, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান। তো ঠিক আছে, এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না। তো এর জন্য ওয়েট করো। টু বি অনেস্ট অপু, আমার অনেক কোশ্চেন এই জায়গাটাতে। আমি জানি না, মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই, কিন্তু আমার নিজের অনেকগুলো কোয়ারি তৈরি হয়েছে। একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে 7-8 বছর সংসার করে, এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না, এটা খুব চ্যালেঞ্জিং একটা সংসার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন আপনাদের দুজনেরই। একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল, হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ, এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য? মানে কেন বলছি যে কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে। আমার বিগত দিনে যে 3টে অ্যাক্সিডেন্ট ছিল, সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্টগুলো করায় নিত, তো আমিও সেটাই করতাম। তো পরবর্তী সময় দেখতাম যে ধরনের কমিটমেন্টগুলো ছিল, আসলে প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়, কেউ বুকে হাতে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না, এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না, এটা ভুল। তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম, নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম, এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল, তখন তার ভালো মন্দ বুঝতে পারতাম না। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো, নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে। এবার তাহলে নাও এই সিনেমাটা করেই দেন দেখছি, সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। তা আমাকে যখন 2টো অপশন দেওয়া হলো যে কোন অপশনে তুমি যেতে চাও, তো আমি তো ধরেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমাকে আজকে অ্যাজ এ উপবিশ্বাস ডেকেছেন, বা কারো কোনো রিলেশন সেটা থেকে তো ডাকা হয়নি। তো একটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি জব করি তো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কাউকে মানি না। তো আমি তাকে সম্মান করেছি, বাট সে সম্মানটা হয়তো বুঝতে পারেনি। তো আমি সে জায়গা থেকে বলেছি ঠিক আছে, আমি আমার একজন জীবন চাই, আমার জীবন চাই না, আমার জীবন দেখেছি, বাট একটা জীবনকে আমি চাই। এটা তো শুধু শাকিব খান না, প্লাস ক্যারিয়ার স্যাক্রিফাইস করা, এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করা 2 দিক থেকে। একটা হচ্ছে যে আমরা জানি যে খুব ন্যাচারালি এই সময়টাতে ওয়েট গেইনের একটা ব্যাপার থাকে, যেটা আপনাকে এখন অনেক সাফার করতে হচ্ছে, 1। আর 2 নম্বর হলো যে শাকিব খান ছাড়া
উপবিশ্বাস আসলে কতটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, এটা একটা ভেরি ভেরি টাফ কোয়েশ্চেন এবং ইটস আ ভেরি ট্রু কোয়েশ্চেন। সো এগুলো কি চিন্তা হয়নি ওই সময়টাতে? ফার্স্ট যে চিন্তাটা ছিল, যেহেতু সে একেবারেই না করছে, তার সাথে তো আমি থেকেছি, তার সংসার আমি শেয়ার করেছি, এক ছাদের নিচে আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। হ্যাঁ, কেরিয়ার নিয়ে খুব একটা এই জন্য চিন্তা করি, বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন আছে। আজকে আমরা যে কাজ করি যে দর্শকদের জন্য, তাদের কি ব্যক্তি জীবন নাই? যখন তারা ফ্রি সময় পায় তখন বিনোদন জগতে এসে সিনেমা দেখে, বাট বাকিটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন। তা আমিও তার ব্যতিক্রম নই, আমারও ব্যক্তি জীবন আছে, আমারও সুখ আহ্লাদ আছে। তো ওইটা আমি চিন্তা করিনি, কারণ ওই সময় আমি অলরেডি 96-7 মুভি আমি করে ফেলেছি জয়ের সময়। তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এখানে তো আমার কোনো অপশন থাকে না। প্রত্যেকটা মানুষের তার প্রফেশনে যদি এত লং টাইম কাজ করে ফেলে তখন রিটায়ারমেন্টে যায়, এটা আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে আমি রিটায়ারমেন্ট বলবো না, বাট আমার অ্যাচিভমেন্টটা শেষ, বাকিটা কিন্তু এখন আমার ব্যক্তি জীবন। তো ওই জায়গা থেকে আমি অনেক বেশি প্রেফারেন্সে ছিলাম। ইফ ইট ইজ জিরো ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, লাইক ক্যারিয়ার যদি জিরো হয়ে যায় আমার আই হ্যাভ নো প্রবলেম। ইনফ্যাক্ট আমি যে 2-2.5 বছর ছিলাম না, অনেকেই বলেছে অপু কই গেছে কি গেছে, এবং আমি যখন ব্যাক করেছি আমি মোটা হয়ে গেছি, এখন আমাকে অনেকে নিয়ে ট্রল করে। আই হ্যাভ তো মাইন্ড, বিকজ অফ মোটা আমি ইচ্ছে করে হইনি, আমার মোটা হওয়ার বিশেষ কারণ আছে। হ্যাঁ, এখন বলতে পারে অনেক দর্শক যে হ্যাঁ তুমি কেন শুকাচ্ছ না, অনেক মেয়ে তো বেবির পর শুকিয়ে গেছে, বিকজ অফ হচ্ছে না ইজি থেকে বড় কথা আমার ফিজিক্স ফিটনেসের ব্যাপারটা বুঝতে হবে যে সবার একরকম হরমোন বা একরকম ফিজিক্যাল ফিটনেস থাকে না। তো আমি ওই জায়গা থেকে সাফারার, এই তো আমার কোনো যায় আসে না। অনেকে ট্রল করে, আই হ্যাভ নো প্রবলেম। কিছুদিন আগে আমার একটা ভিডিও বের হয়েছিল একটা প্রোগ্রামের, যদিও এটা অনেক আগের, জয়ের জাস্ট পরপরের ভিডিও, বাট ভেরি সুন আবার বের হয়েছে, তো অনেক ভেবেছে নতুন, ওটা অনেকেই নানান কথা বলছে। সত্যি কথা বলতে গেলে কি ভাই, এখন আমার ওই সৌন্দর্য প্রেজেন্স করে মানুষের ওই চোখ দেখার আমার কোনো টাইম নাই। আমার ওই চোখ দেখার টাইম যেখানে চোখটা সম্মান থাকবে, বিকজ আই এম মাদার। আমাকে প্রেজেন্স করতে হবে, আমার একটি সন্তান আছে। আমার ছেলে যখন কোথাও গিয়ে দাঁড়াবে, সবার যেন স্যালুটের সাথে আমাকে কথা বলে যে না, অ্যাজ অপু বিশ্বাস একজন ভালো মাও বটে। এখন আমার ওই ইয়াং জেনারেশনের চোখ দেখেন ওয়াও সেক্সি লুক ফিগার, নো। হ্যাঁ, অপু বিশ্বাস কাজ করছে, ভালো কাজ করেছে, দ্যাট ইজ আমার হচ্ছে কি এখন আপনি আপনার জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার, আপনি আপনার নিজের কাছে ক্লিয়ার, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ারের ক্ষেত্রে। বিকজ দোনো মনো থাকলে কিন্তু এগুলো যায় ওগুলো যায়। সো আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন জেনে বুঝে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছেন, বাট এটা খুব টাফ একটা ডিসিশন ছিল। এবং কেউ কেউ সময়টাতে আপনাকে কোনো কোম্পানি দিয়েছে, লাইক কারো কাছ থেকে এই বুদ্ধিগুলো পাওয়া, কেউ আপনাকে একটু জায়গাগুলো তৈরি করে দেয়া? সত্যি কথা বলতে গেলে কি, আমি অনেক বেশি প্রে করি। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দুটো জিনিস, যেমন এই যে আমি আপনাকে একটু আগে বললাম আমার ছেলেদের মানে স্কুল লাইফে যেটা ছেলেদের হয়েছে গায়ে গন্ধ বা কিছু একটা হোয়াটএভার ইট ইজ, প্রত্যেকটা মানুষ এখন আপনি সারাদিন কাজ করেছেন, আই থিঙ্ক বাসায় যাওয়ার পর আপনি শাওয়ার করে ঘুমাবেন, আদারওয়াইজ আপনি ফ্রেশ মনে হবে না, রাইট? আপনার মনে যদি কষ্ট থাকে এটা ফ্রেশনেস কী দিয়ে পাবেন? এটা আমার প্রশ্ন জাতির কাছে। ফ্রেশনেস তখনই পাবেন যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনি নামাজ পড়েন, হিন্দু ধর্মের হলে আপনি পূজা দেন, বা যে ধর্মের যেখান থেকে হোক আপনি খালি 1 ঘন্টা মন দিয়ে প্রে করবেন, দেখবেন আপনার থেকে শান্তি পৃথিবীতে কিছু হবে না, এবং আপনি সবচেয়ে বেস্ট সলিউশন পাবেন। কোথায় থেকে আপনার বুদ্ধি, কোথায় থেকে সে কাজের অ্যারেঞ্জ, বা কোথায় থেকে আপনার সাহসটা আসবে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা আপনি সারা বছর চিন্তা করে আপনি খুঁজে পাবেন না। তো আমার বেবির সময় যেটা হয়েছে, আমি প্রে করেছি যে আমার কোনো কেরিয়ারের চিন্তা ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম ফেসবুকে এই সিনেমা হচ্ছে, আমারই সিনেমা, ওই সিনেমা হচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তো ওই সময় শুকনা ছিলাম, আমার ড্রেসগুলোই অ্যাপ্লাই করা হয়েছে ওই নায়িকাদেরকে। আমি দেখতে পাচ্ছি, বিকজ এই ডিজাইনটা আমার দেয়া, আমি কিছু ব্যাক স্লিভ, কিছু না ফ্লোরাল, অনেক ডিজাইন আমি দিয়ে আসছি, সেটা পড়ছে, আমি দেখছি ফেসবুকে, আমার এগুলো মাথায় একটুও ঢোকেনি। ঢুকলে তো আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আমার একটি জিনিসই মাথায় ছিল, আমি যে মানে জীবনটাকে পৃথিবীতে আনছি, সেই জীবন শুধু জীবন দেওয়াটাই উচিত না, তাকে সম্মান দেওয়াটা হচ্ছে কি আমার দায়িত্ব। আর বাবা মার ডেফিনেশন আমার কাছে হচ্ছে দায়িত্বটাকে। জন্ম আপনি চাইলে রাস্তা, এই যে আমরা গুলশানে থাকি, আমরা অনেক বাচ্চা দেখতে পারি, বাট আমি নট, দ্যাট ইজ কল নট এ বাবা মা। আমি তাদেরকে বাবা মা বলতে পারবো না। বাবা মা তারাই হয় যারা দায়িত্ব পালন করে, তারা হচ্ছে রিয়েল বাবা মা। তো ওই জায়গা থেকে এইটা টেনশন আমার মাথায় ছিল। ওকে, সো ঠিক আছে, আপনার এই জায়গাটা একটা বড় দূরত্ব ছিল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। উনি যেভাবে চাচ্ছিলেন আপনি সেভাবে চাচ্ছিলেন না, এবং আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর পরের গল্প তো পুরো বাংলাদেশ জানে। ফাইন, বেবি হলো, ডেফিনেটলি এটার একটা স্বীকৃতির ব্যাপার আছে,
সামাজিক স্বীকৃতি, এতদিন বিয়ে টিয়ে লুকোনো ছিল, এখন তার লুকোনো যায় না, একদমই এখনই যায় না। কিন্তু আমাদের একটা কোশ্চেন, বিশেষ করে আমার নিজের অনেকগুলো ভিডিও দেখে মনে হয়েছে, আপনি একটা পার্টিকুলার চ্যানেলে গেলেন এবং সেখানে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আপনি এটা ফ্ল্যাশ করলেন অ্যান্ড তারা এটাকে প্রেজেন্ট করলো, ইটস আ ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড ইট ইজ এক্সক্লুসিভ ডেফিনেটলি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়লো সেটা দেখার জন্য। আপনি চাইলে তো একটা প্রেস কনফারেন্স করতে পারতেন, আপনি কেন সেই চ্যানেলে গেলেন বা কোন একটা টেলিভিশন মিডিয়াকে বেছে নিলেন? এখানে একটা ভালো পয়েন্ট। আমি প্রায় 10-12 দিন থেকে আমার তার সাথে ফাইটিং চলছিল, আমি এটা বলবো। তো আমি অনেকের সাথে ফেসবুক মেসেঞ্জারে খুব ছিলাম, ফ্রিকোয়েন্ট ছিলাম, বিকজ আমার মাথায় তো একটি জিনিসই কাজ করছিল, আমি কখন বা বেবিটাকে পজিটিভলি বের করব। আমি বের করলাম, জিনিসটা যদি একেবারেই নেগেটিভ হয়ে যায়, বিকজ আই হ্যাভ নো এভিডেন্স, আমি বলতে পারবো না। ওকে, মানে বিয়েতে কোনো কাবিনের কাগজপত্র কিছু ছিল না? ছিল, সেটা তাদের কাছে আছে। আমি দীর্ঘ 9 বছর আমি আমার কাছে পাইনি। ইনফ্যাক্ট আমাদের যে ডিভোর্সও হয়েছে, ডিভোর্সের জন্য তো আমি তো অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের মানুষ, আমি তো এত ডিটেল জানিও না। যতটুকু জানি সেটা হচ্ছে কাবিনের কাগজ লাগে, তো সেই কাগজটা দিয়ে কিন্তু আমার ডিভোর্স হয় নাই। আমাকে একটা উকিল নোটিশের মাধ্যমে ডিভোর্স হয়েছে। ওকে, সো এনিওয়েজ, তো ওই জায়গা থেকে আমি খুব করতাম যে এখন কি করা যায়, মানে কিভাবে ফ্ল্যাশ আউট আমার কথা কিভাবে কি আমি পজিটিভলি বের করতে পারবো। তো সাংবাদিকদের সাথে আমি অনেক ফ্রিকোয়েন্ট কথাবার্তা বলতাম, এই কথা আমার কথা কেমন বলে, কি শোনেন, আমি সব কিছু জানতাম। জেনে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি প্রেস কনফারেন্স করি, রাতারাতি যদি চেঞ্জ হয়ে যায়, আমি খুব মুশকিলে পড়ে যাব। চেঞ্জ বলতে? চেঞ্জ মানে সবাইকে বললাম, প্রেস কনফারেন্স করলাম, নিউজটা উল্টা হয়ে গেল, আমি তখন কি করব। তারপর আমি 2-1টা চ্যানেলকে ব্যক্তিগতভাবে আমি বলার ট্রাই করেছিলাম, তো তাদের কাছ থেকে খুব ভালো পজিটিভ কিছু পাচ্ছিলাম না। আচ্ছা দেখছি, ঠিক আছে। তার মানে আপনি তখন অলরেডি নক দেওয়া শুরু করেছেন? মানে আমি ডিরেক্টলি বলি আমি কি বলতে চাচ্ছি, আমি বলছি যে আমি অনেকদিন আড়াল ছিলাম, কিছু একটা কথা বলতে চাই। আচ্ছা বউ, বাদ দাও না, থাক, দেখা যাবে। মানে ওনারাও অতটা সিরিয়াসলি নেয় না, ওনারা ভেবেছে অপু হয়তো আড়াল আসছে, সেটাই এসে বলবে। ওকে। এই চ্যানেলে যেটা হয়েছিল, এই চ্যানেলে একজন সাংবাদিক ছিল যাকে আমি বড় ভাইয়ের মতো জানতাম। রিসেন্টলি প্রত্যেকটা মানুষই পোল্টি দেয় তাদের স্বার্থ ফুরিয়ে গেলে, তো ওই জায়গা থেকে আমি বড় ভাই জানতাম এবং আমার বেবির সময় কিন্তু তার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রাখতাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো সেই জায়গা থেকে আমি যখন প্রত্যেকটা জায়গা থেকে একটু পজিটিভ সাইনিং পাচ্ছি না, আমি তখন তাকে ডিরেক্টলি আমার এই কথাটাই বলে ফেললাম যে দাদা, দিস অ্যান্ড দিস, আমি যেতে চাচ্ছি, বাট আপনি কাউকে বললেন না, আপনি অ্যারেঞ্জ করেন, দ্যাটস ওয়াই যাওয়া, আদারওয়াইজ নো ওয়েজ। আর আমি টিভিতে কেন যেতে চেয়েছি, আমি সরাসরি বলতে চেয়েছি। এই সময়টা থেকে সাকিবের সঙ্গে আপনার কথা হচ্ছিল যে আমি এরকম ভাবে একটা ফ্ল্যাশ আউট করব? হ্যাঁ, আমি লাস্ট রাত 3টা অবধি তার সাথে কথা হয়েছিল। ওর রেসপন্স কি ছিল? আরেকটু পরে বাচ্চা 6 মাস হয়ে যাচ্ছে, আর কতদিন পরে না, কিন্তু আপনি যেরকম একটা স্টেপ নিতে পারেন, লাইক জাতির সামনে একদম পুরো উন্মোচন করা। আমি কিন্তু অ্যাজ এ অপবিশ্বাস ওখানে গিয়ে স্টেপ নেইনি। আজকে যদি আমি অ্যাজ এ অপবিশ্বাস নিতাম, অ্যাজ এ কারো ওয়াইফ নিতাম, তাহলে আজ থেকে 9 বছর আগেই নিতে পারতাম। আমার কিন্তু ইন্টেনশন ছিল না আমি কাউকে ছোট করব বা কারো কেরিয়ার নষ্ট করব, বা যেটা অনেক সময় বলা হয়েছে যে কারো উপর প্রলোভিত হয়ে এটা হয়েছে। নো, একজন মা হয়ে একটা সন্তানকে সমাজের সামনে উঁচু পর্যায়ে দাঁড় করিয়েছি, এবং এটার ইমপ্যাক্টটা কি পড়তে পারে সেটাও আপনি জানতেন। এটা কি আমার কথা, আমি তো জেনেই গেছি। আমি জেনে যখন নিয়েছি যে আই ওয়ান্ট ডিভোর্স, আমি যদি এত হ্যাপি মোমেন্টে চলে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে মানে খুশি হ্যাপি মোমেন্ট কি। তা আমি বলেছিলাম যে কোনো একটা মেয়ে যখন জানতো যে আমি যাকে ভালোবাসছি সে একদম নিট অ্যান্ড ক্লিন আর এত বড় সুপারস্টার, যখন সে জানতে পারলো যে গার্লফ্রেন্ড তো দূরে থাক, বউ তো দূরে থাক, উইথ বাচ্চা, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো ওইটা আমার কাছে হ্যাপি লেগেছে। বাট রিয়েলি আজকে আমি একটা প্রোগ্রাম হলে তার প্রতি আমার কোনো রাগ নাই, বরঞ্চ তাকে আমি স্যালিউট দিই যে বাচ্চালা মানুষকেও পছন্দ করে ফেলছে। তো ওই জায়গা থেকে আমার টেনশন ছিল ভাইয়া যে আমি আমার ছেলেটাকে সবার মধ্যে নিয়ে আসি, অ্যাটলিস্ট বাচ্চাটা কোনো সম্মান পাক। কারণ আমি যেহেতু আপনি শাকিব খানকে তো নিশ্চয়ই টাচ দিয়েছিলেন যে আমি এরকম একটা টেলিভিশন চ্যানেলে যাচ্ছি। টেলিভিশনটা আমি টাচ দিইনি, টেলিভিশনটা টাচ দিলে তো আমাকে ব্লক করে রেখে দিত, ওইটা আমি বোকামি করবো নাকি। আমি বলেছি এটা বলা উচিত, সে বলছে ওকে পরে, এটা বলা উচিত ওকে পরে। তো বলছি কত পরে, আমি তো 2 মাসের বাচ্চাকে নিয়ে আসছি, আজকে 4 মাস হতে চললো, তো আমি কত পরেটা আমি তো জানতে পারছি না। আমি আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে পরে দেয় আর কি আগে দেয়, ওটা আমি দেখবো। টাইমে আমরা যেরকম শুনেছি, মানে বিভিন্ন ধরনের গসিপ হয়, মানে শাকিব খানের লাইফে অন্য কোনো একজন নায়িকার সঙ্গে খুব ক্লোজ রিলেশনশিপে আসা, একটা নায়কের জীবনে অনেক কিছু হতেই পারে। আপনার এক ধরনের অ্যাঙ্গারনেস গ্রো করা, বা এটা সাম টাইম আমিই বলেছিলাম, হয়তো বা ভুল বলেছিলাম এবং রেগে বলেছিলাম,
বাট আজকের ডেটে আমি যেটা বলি যে যেটা হয়েছে হবার ছিল হয়েছে, আর একজন নায়ক বা একজন নায়িকা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হতেই পারে, এটাতে আমার কোনো ওটা যদি না থাকতো তাহলে হয়তো এভাবে ফ্ল্যাশ আউট হতো না বিষয়টা, তাই কি? নো 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 নো, এটা আপনি নো নো না। আজকে যদি পজিটিভলি সে আমার ছেলেকে বের করতো, টিভি কেন চ্যানেল কেন, আমি কারোর কাছেই যেতাম না। আমার মেইন লক্ষ্যই ছিল যে একটি মানুষ ডক্টরের কাছে যাচ্ছে তার বোনের বাচ্চা বলে, আমি একজন মা, আমার বাচ্চাকে আমি যখন এই টিভিতে গেছি তার 2 দিন আগের ঘটনা আমি আপনাকে বলি। তার 2 দিন আগে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনের সাথে সাথে একটি বাচ্চা কি চিৎকার দিয়ে কান্না করে, এটা যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারছে। তো ওই সময় খুবই দরকার একটা মার ফিডিং, আদারওয়াইজ ওই বাচ্চা মানে ও কাঁদতে কাঁদতে মনে হচ্ছে পুরো নীল হয়ে গেছে, ফর্সা বাচ্চা। তো তখন আমি তাকে ফোন করে বললাম যে এ কি, আর তার বোনের বাচ্চা আর আমার এই বাচ্চা 3 মাসের ছোট বড়। তার বোন তার বাচ্চাকে একসাথে আমরা ভ্যাকসিনে গেছি, তার বোন তার বাচ্চাকে ফিডিং করাচ্ছে ফিডিং রুমে গিয়ে, বাট আমি গাড়িতে বসে আছি, বোরখা নাক মুখ ঢেকে বসে আছে, আমার বাচ্চার কাছে যেতে পারছি না। ওইটা আমার ইগোতে লাগছে, সেটা সত্যি কথা। আর ইগো লাগছে, একজন অপবিশ্বাসের ইগো লাগেনি। আমি তো এরকম অনেক সাফারার হয়েছি, আমার ওগুলো গায়ে লাগেনি, বাট আমার গায়ে লাগছে আমি একজন মা। একজন মা মানে ওই সন্তানটা আমার উপর দায়িত্বশীল, আমার দায়িত্ব তাকে সেভ করা। আমি তাকে সেভ না করে আমি মাটিতে ফেলে দিচ্ছি, তা আমার তো দায়িত্ব রেসপন্সিবল কিছুই থাকছে না। এই ইগো থেকেই আসলে যাওয়া। সো আপনি ডেফিনেটলি জানতেন যে এটা ডিভোর্স হবে এবং এটা নিয়ে আপনার তেমন কোনো না, আমার মাথা ব্যথা আজকেও ছিল না। রাইট। সো আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা হলো, একটা ক্যাওয়াস তৈরি হলো, বিভিন্ন রকমের কথাবার্তা আসলো চতুর্দিক থেকে, এবং ওই ঘটনা ঘটার পরে মোটামুটি 1 সপ্তাহে বাংলাদেশে এই টপিক ছাড়া আর কোনো টপিক ছিল না। যদিও এই ইন্টারভিউটা করতে আমার অনেক দেরি হচ্ছে, আমি আসলে নতুন কি বের করবো আমি বুঝতে পারছি না। সো এভরিবডি নোজ ইট। তো তারপর দেখলাম শাকিব খান আপনার বাসায় গেছেন, একটা গুড নিউজ। সব জায়গা থেকে টক শোতেও দেখলাম যে দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দুজন পাশাপাশি বসে সুন্দর হাসির ছবিও দিলেন। তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল টিকবে না বেশি দিন। এইটা আমি বোধহয় পার্সোনালি কাউকে শেয়ার করেছিলাম, না এটা আসলে কারো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এভাবে বলা উচিত না। তো ফাইনালি এটা চলে আসলো, ঠিক আছে। তো আসলে এর পরের যে অনেকগুলো স্ট্রাগল, ডিভোর্স হয়ে যাওয়ার পরের যে স্ট্রাগলগুলো, সেটা আসলে আপনি কিভাবে ডে টু ডে ফাইট করছেন? আসলে স্ট্রাগল তো বলে কয়ে আসে না, সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটা হচ্ছে রিলিজিয়নের জায়গাটা থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আপনাকে করেছে, ওটা আমি কাম ওভার করেছি, অ্যান্সার করেছেন। কখনো বলেছেন যে এটা আসলে ওই সময়ের যেটা প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে বলেছি, বাট রিয়েলিটি হচ্ছে এটা। আমি সত্য মিথ্যা জাজমেন্টে যাচ্ছি না, বিকজ ধর্মটা একেবারেই আপনার ব্যক্তিগত বিষয়। না, আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিই, যেহেতু কোশ্চেন্সটা একই রকম, অ্যান্সারটা ওই রকমই হওয়া উচিত। যেহেতু আমি কেরিয়ারের কারণে আমি বিবাহিত, এটা কিন্তু বলিনি, বিকজ অফ থ্রো ছিল এইটাই যে সিনেমা অনেকগুলো আমাদের উপর লগ্নি করা ইস্যু। দ্যাটস ওয়াই 9 বছর সংসার করেছি, এবং আপনারা নিজেরও অবাক হয়ে যাচ্ছেন যে কি করে সম্ভব, পাকপক্ষীও কি দেখেনি? তো এটা সম্ভব ছিল এবং আপনারা সেটা প্রুফ পেয়েছেন। এক সেকেন্ড ইস্যু বের হয়েছে, একটি মাত্র ইস্যু, যেহেতু একটি মাসুম বাচ্চা, তাকে সমাজ ব্যবস্থায় নিতে হবে, তার জন্য পরিচয় দরকার। সো এই জন্য না, এই পরিচয়টা যদি না থাকতো তাও আমি তাকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকতো। থার্ড ইস্যু হচ্ছে যেটা হয়েছিল যে আমি যেহেতু বাচ্চার মা এবং বাচ্চাকে বের করেছি, আমি চাইনি আমার অরিজিনাল কথাটা আর পাবলিকদের মধ্যে ছড়াক। যদি আমাদের মধ্যে সব কিছু আবার মিক্স ম্যাক্স হয়ে যায় তাহলে আমি ওইভাবেই চলবে। এবং তখন হয়তো বা আমার মনের অভিব্যক্তি ছিল যে আমি ওকে বলবো যে এখনও যেহেতু হয়নি, তুমি কাগজে কলমে বা তোমাদের ওয়েতে কি হয় সেটা আমাকে করিয়ে নাও। আমি এগ্রি, বিকজ আমার তখন ডেডিকেশন থাকবে আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী। সো ওই জায়গা থেকে আমাকে যদি বলা হয় তুমি এখন মরেও যাও, তাও আমার আপত্তি নাই। ডেফিনেটলি ধর্মকে সম্মান দিয়ে আমি কথা বলছি, বাট টাইমিংটা এমন জায়গায় এসে এখন দাঁড়িয়েছে, প্রায় 2 থেকে অলমোস্ট 3 বছরের পথে হাঁটছে। আলটিমেটলি আপনি দেখেন মানুষের বয়স কমে না, বাড়ে না, বা একটা জায়গায় তো থাকে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে, যদি কোনো কারণে আমি মারা যাই। এখন পেপার পত্রিকা অনেক জায়গায় দেখছি, হ্যাঁ, তো মারা যাবার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নোন ফেস, আপনি চাইলেই রাতে নিয়ে গিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে। তো ওই জায়গা থেকে তো আমি তো ডিক্লারেশন দিতেই হবে। পরিচয়টা ক্লিয়ার করেছেন। এখন আমার কথা হচ্ছে যে সেটা কিন্তু সেও জানে,
আমি যে বলেছি সে আমাকে প্রতিবাদ করলো তা কিন্তু না, সেও জানে যে আমি কি ধর্মের ছিলাম। ধর্মকে সম্মান আমরা সবাই দিতাম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যেহেতু সে আমার হাজব্যান্ড, যেহেতু এই ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো এই ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, বাট আমি কখনো ওই প্রপার, আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ সাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না, কারণ ধর্ম নিয়ে খেলতে পারবো না, ধর্মকে সম্মান দেখাতে পারবো। আমি কিন্তু যাইনি, আপনারা সবাই হয়তো ছবি টবি দেখেছেন। তারপর উমরা করে আসছে, আমাকে উমরা করতে বলেছিল। আমি বলছি না, আমাকে খাতা কলমে যা প্রপার আছে সেটা প্রপারলি করো, ওকে আই হ্যাভ টু গো, আদারওয়াইজ না। ওকে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার যে প্রতিনিয়ত যে নিজেকে আলটিমেটলি যখন আমার কাছে মনে হলো যে এখন আমার বলা উচিত, আর নো ওয়ে, বিকজ আমি আর কোনো অপশন নিজেকে রাখতে চাই না, তো তখনই আমি আমার অরিজিনাল ধর্মটা আমি দর্শক মানে সবার কাছে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু বেসিকই হিন্দু, আমি মারা গেলে আমাকে চিতায় নিতে হবে। খবরও পড়েছিলাম আমরা, আরেকটা খবর এরকম পড়েছিলাম যে মন্দিরে মন্দিরে গিয়ে ছেলে খুঁজছে। আমি ঠিক জানি না এগুলোর অথেন্টিসিটি না না, এটা হচ্ছে দুর্গাপূজার সময় আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, বলতেছে দুর্গা মন্দিরে আপনাকে কি ভালো লাগতো, যেহেতু আমার ছেলে পছন্দ হতো না স্কুলে, তো আমার বান্ধবীরা সব একসাথে যেতাম, তো আমার কিছু মুসলিম বান্ধবী ছিল, তারা অনেক বেশি এনজয় করতো, আমাদের থেকে বেশি এনজয় করতো দুর্গাপূজা তারা। তো আমরা তো সবসময় রাত্রি 9টা-10টার দিকে পুজো দেখতে যেতাম বিকজ অফ লাইটিং। তো ওরা যেত, তা আমি আমার বান্ধবীদেরকে আমি বলতাম যে তোরা আসছিস কেন, আমি সে আরে ছেলে দেখতে আসি, ইটস জাস্ট ফান। আমাকে বলতো হ্যাঁ আমি তো জানি তোর তো আবার পছন্দ হবে না, দেখ তাও খুঁজে পাস কিনা, লাইক এইটা। আচ্ছা, আরেকটা শুনেছি এরকম যে ব্যাচেলরই হতে হবে সেই ছেলেকে, ব্যাচেলর মানে হচ্ছে বিবাহিত হয়নি। ও না না, আসলে মানে বাসা থেকে খুব চাচ্ছিল এখন যে আমি একটা সেটেল লাইফে যাই, কারণ বাড়িতে সবাই চাই যে আমি ভালো থাকি। তাদের ধারণা আমি হয়তো একটু ফিল করছি কষ্ট বা কিছু একটা, নাকি একটু খুব পাগলের মতো একটা কোশ্চেন হয়ে যায়, থাকে না যে বিয়ে শাদী করে ফেলেন এই সময় সাকিবের কি অনুভূতি হয় সেটা একটু দেখার জন্য। না না না, এটা আসলে টোটালি একটা মুখের রোচক কথা, বাট এটা আদৌ সত্য না। আমি এই কথাতে বিশ্বাসী না। তো ওই জায়গা থেকে আমি বাড়িতে বলছি দেখো আমি শুধু সে ফিরে আসে, নো আমি আর চাই না, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একদিন আমি পাগলামি করেছি, আজকে আমি নিজেই ডিসিশন নিচ্ছি, তো এটা আসলে আমি নিচ্ছি না, একটা সময় আমাকে পথ বেছে দিচ্ছে। তো সময় এখন এমন এসে একটি জায়গায় দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে সেও আসতে চাইবে বা আমিও পজিটিভলি সেটা নিব। আপনি স্টিল তাকে লাভ করেন? দেখেন, তার প্রতি আমার অ্যাজ এ ফাদার কারু সেটাতে রেসপেক্ট আছে, বাট অ্যাজ এ হাজব্যান্ড বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন, ভালোবাসার রেসপেক্ট কোনোটাই নেই। ওকে, সো আমরা একটা জায়গায় আশান্বিত হতে পারি, যারা মানে আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে, সেটা আসলে সঠিক নয়। যারা বিয়ে শাদী করেছেন এবং না না না, এটা আমি ক্লিয়ার করি, না আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না, ডেফিনেটলি অবিবাহিত হতে হবে। প্রবলেমটা কোথায়? কারণ আমি কাউকে ইন্ডিকেট করে বলেছি বিবাহিত ছেলে, আমি তো সেকেন্ড ছেড়ে দিয়েছি, এখন তুমি সেকেন্ড হ্যান্ডে নাচো, তো আমি চাই না এই কথার সাথে যাই। তো আমার হইলে কখনো আনম্যারিডই হবে, আদারওয়াইজ কখনো সেটা তো আপনার জায়গা থেকে ব্যালেন্স হলো না। মানে আপনিও তো বিবাহিত, ইউ হ্যাভ এ বেবি, বিউটিফুল বেবি মাশাআল্লাহ, এবং একটা ছেলের জায়গা থেকেও তো সমান হতে পারে, তার একটা বাচ্চা আছে। আমি আমার কথা হচ্ছে কি, আমি যাকে করবো সে হয়তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, সে তো আমার আপন হতে পারবে না। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, লাইফে তো আমাকেও বাঁচতে হবে। তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিপিক্যাল, তো এইটার তো অ্যান্সার নেই। আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই, বাট হ্যাঁ সলিউশন এইটাই যে আমি কারো প্রতিফলন হতে পারি না, যে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে, তো আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক। ফাইন, বিষয়টা আপেক্ষিক, এটা নিয়ে অনেক ডিসকাশন করার আছে, আমরা সেদিকে যাব না। একটা কথা একদম মানে লাইটলি বলতে চাই, লাইফে ফিউচারে যেটা হবে এটা আসলে সময়ে অ্যানসার, এটা আমি প্রেডিক্ট করে কিছু বলা যায় না। এক্স্যাক্টলি করা যায় না। তবে যে জিনিসগুলো আপনাদের লাগবেই সেটা হচ্ছে প্রপার হাইজিন মাস্ট, এবং পারফিউম, ডিওড্রেন্ট, এগুলা খুব খুব সাবধান। আমি আমার পেজে 1.5 মিলিয়ন ফলোয়ার, এবং সেখানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পারফিউমগুলো ভালো। কিসের? আপনি তো ব্র্যান্ডিং করে দিচ্ছেন, আপনার মুখ থেকে বের হওয়া মানে এটা তো আমার স্পন্সর হয় নাই। এবং এটা যে টুন্ট শব্দ ইউজ করেছি, যেই ব্র্যান্ডের নাম বলেছি আমরা সেই ব্র্যান্ডকে এমনি আমরা অন এয়ারে দিতে পারি না, কারণ এটা প্রচুর ভিউ হবে ভিডিওর, আমরা জানি।
এবং আমরা দিলাম না। তো যারা স্পন্সর আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা এখন এই শোর স্পন্সর করিনি। যাই হোক, বাই দ্য ওয়ে আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হোয়াট এভার যা ঘটেছে জীবনে সেগুলো লাইফেরই পার্ট। আপনার লাইফে যেটা ঘটেছে সেটা হয়তো একজন সাধারণ মানুষের জীবনে কোনো ঘটনাই না, আপনার জায়গাটা থেকে একটা বিশাল ঘটনা হয়ে গেছে, বিশাল কেক আমাদের জন্য, আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক। তো সব কিছু মিলিয়ে ওই যে সাধারণ একটা মেয়ে যে নাচ করতো, বগুড়ার একটা স্কুলে পড়তো, দেশের মানুষ তাকে সেভাবে জানতো না চিনতো না, উইদিন 8 or 9 ইয়ার্সের মধ্যে এইরকম একটা ভাইব, এত কিছু ফেস করতে হলো, কিভাবে দেখেন আসলে? আর সামটাইম দিস ইজ মাই পার্ট অফ লাইফ, বিকজ আমি যখন ফার্স্ট প্রেম করলাম তখনকার ইমোশনটা আলাদা ছিল, তারপরে জীবনের ডিসিশন নিজেকে নিতে হলো, তারপরে ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলেছি। রিগ্রেট আছে কোনো যেটার জন্য আমার অনুতপ্ত? আমি না, বিকজ সব কিছু তো নিজের ডিসিশন ছিল, তো অনুতপ্ত তখনই আসে যখন কেউ আমাকে করায়। ঠিক আছে, আপনাকে আমি 8 বছর আগে যদি টাইম মেশিনে করে ফিরিয়ে নিয়ে যাই, সাকিবের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে ওই মোমেন্টটাতে, কোটি টাকার কাবিন ছবি আপনি করতে যাচ্ছেন, আপনি ঠিক এই লাইফটাই বেছে নেবেন যেটা আপনি পার করে এসেছেন? হ্যাঁ, কারণ লাইফের অপর নামই হচ্ছে ইতিহাস। যদি জীবনে কোনো কিছু মানুষের মনে গাঁথতে না পারেন তাহলে আপনার বেঁচে থাকাটাই বৃথা। I do believe it। আজকে যদি কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, তো এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপর নাম হচ্ছে ইতিহাস। যদি মানুষের মনে না গাঁথতে পারি, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওটা লাইফ না, ওটা ডেফিনেটলি। সো আমরা আসলে যাই করি না কেন জীবনে, সেখান থেকে আমরা শিক্ষাটা যাতে নেই এবং প্রপারলি যাতে সেটা পরবর্তীতে কাজে লাগে। তবে আমি এটা ফান করে বললাম, তবে একটি কথা আমি বলবো প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে, যে আমি যেটা ইমোশনালি করেছি প্রত্যেকটা মেয়ে যেন ভেবে চিন্তে করে, কারণ জীবন একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট সবাই হ্যাপি থাকুক, সুখী থাকুক, এটা আমার। থ্যাংক ইউ অপু, আমি অন্তর থেকে আপনাকে মানে দোয়া করি আপনার ফিউচার ক্যারিয়ার অনেক ভালো হোক। দোয়াটা একটু স্পেশাল কারণ আপনি বগুড়ার, আমিও বগুড়ার।